ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। 2025-26 বা গেল অর্থবছরের পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্য ছিল 5,500 কোটি বা 55 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাস্তবতা হলো বিদায়ী অর্থবছরে রপ্তানি করা গেছে মাত্র 48 বিলিয়ন ডলারের পণ্য, যা নির্ধারিত লক্ষ্যের চেয়ে তো বটেই, তার আগের অর্থবছরের চেয়েও 0.58% বা 28 কোটি ডলার কম। রপ্তানি লক্ষ্য পূরণ করতে না পারার জন্য বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি দেশে জ্বালানি সংকট, ব্যাংক খাতের অসহযোগিতা, বন্দরের ধীরগতিসহ নানা সীমাবদ্ধতাকে দুষছেন উদ্যোক্তারা। এসব সীমাবদ্ধতার মাঝেই নতুন অর্থবছরের জন্য নতুন রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশ্ন হলো, ব্যবসা পরিবেশ উন্নত না করে রপ্তানি আয় বাড়ানো কতটা সম্ভব? এসব বিষয় নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয় ব্যবসা গতানুগতিক, রপ্তানি টার্গেটে শঙ্কা। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আসিফ আশরাফ এবং আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। শুরু করতে চাই জনাব আসিফ, আপনাকে দিয়ে। আমরা দেখলাম যে আসলে গেল অর্থ বছরের চিত্র যদি আমরা দেখি, প্রায় 12 মাসের মধ্যে 9 মাসই আমরা দেখেছি রপ্তানির যে লক্ষ্য সেটি নেতিবাচক, অর্থাৎ মাসভিত্তিক যে লক্ষ্য সেটি পূরণ হয়নি, এবং সামগ্রিকভাবে আমরা দেখলাম যে প্রায় 7 বিলিয়ন ডলারের মতো একটা ঘাটতি। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে সম্ভবত আমার আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই একটিবারই কনজিকিউটিভ 8-9 মাস নেগেটিভ গ্রোথ ছিল। তার কারণও ছিল, মানে ইন্টারনাল এক্সটার্নাল অনেক ধরনের কারণ ছিল। তবে যাই ঘটুক, গত বছর যাই ঘটুক, এই বছরের তো টার্গেট ঠিক করতেই হবে। সেটা আসলে বাস্তবের কাছাকাছি হলেই ভালো, কিংবা অ্যাচিভেবল হলে ভালো। সো টার্গেট তো দিতেই হবে আমাদেরকে, তাই না? সো আমরা এখন দেখতে যাই গত বছর, কিংবা যেটা আপনি একটু আগে বললেন যে 24-25-এ, যার থেকেও আমাদের আসলে 25-26-এ আমাদের আর্নিং কম ছিল, এক্সপোর্ট আর্নিং কম ছিল, স্পেশালি গুডসের ক্ষেত্রে। তো এই বছর আমাদের যা যা সমস্যা আছে, একটা হচ্ছে বড় সমস্যা হচ্ছে গ্যাস। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আমরা ভীষণভাবে গ্যাস সমস্যায় ভুগছি। আছে হচ্ছে বৈষয়িক সমস্যা, যেটা হচ্ছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধটা আমরা আশা করেছিলাম যে থেমে যাবে, কিন্তু আনফর্চুনেটলি এটা আবার রিস্টার্ট হয়েছে এবং এটা থামার খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও গতকালকে এটা মোটামুটি একটু ঠান্ডাই ছিল বলতে হবে। তো সেই রকম ক্ষেত্রে আমরা আশঙ্কা করছি, আমরা স্পেশালি আমরা যারা আরএমজির সাথে যুক্ত, যেটা আসলে আমাদের বাইরের কিছু একটা হলেই, যেমন গ্যাসের দাম, ওদের গ্যাসোলিনের দাম বেড়ে যাওয়ার কারণে ইম্প্যাক্ট যেখানে পড়ে, তাদের মধ্যে অন্যতম জায়গা হচ্ছে তৈরি পোশাক। কেউ তো আর ফুডের কনজামশন কমাতে পারেন না, ওটাকে ঠিক রেখে হয়তো পোশাক যেটা আগে 2টা কিনতেন সেটা হয়তো একটা কিনেন, এরকম একটা ইম্প্যাক্ট পড়ে। তো আমাদের এক্সপেকটেশন হবে যে টার্গেটটা জানি অ্যাচিভেবল হয়, তার থেকেও বড় এক্সপেকটেশন হবে যেটাই টার্গেট হোক না কেন, সেই টার্গেট অ্যাচিভ করার জন্য যে ফ্যাসিলিটিস দরকার, যে ইনফ্রাস্ট্রাকচারাল বলেন কিংবা লজিস্টিক বলেন, আইন শৃঙ্খলা বলেন, সবগুলি যাতে সরকার ঠিক মতো আমাদেরকে করে দেয়। নিশ্চয়ই। মানে সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি আপনার একটু নজরে আনতে চাই, আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক পরিস্থিতি ছিল, আমরা গেল অর্থ বছরে একটা বড় সময় জুড়েই আসলে একটা বড় অঙ্কের শুল্কের চোখ রাঙানি সেটি ছিল, সেটিও তো নিশ্চয়ই রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা নিশ্চয়ই ভূমিকা রেখেছে। সে জায়গায় তো খানিকটা স্বস্তি এসেছে। আর স্বস্তি কিভাবে? কারণ 10% তো আবার মনে হয় ইম্পোজ হয়েছে, যেটা ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে দিয়েছে, সেটা তো ইম্পোজ হয়েছে। সেই জায়গায় স্বস্তি বলতে পারেন যে আমাদেরকে বেশি ইম্পোজ করেনি, বলতে পারেন যে আমরা আমাদের কম্পিটিটরদের সাথে একই রেঞ্জে আছি। কিন্তু ওভারঅল ডিমান্ড ডিক্রিজ হয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেটা তো রয়েই গেছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা এই 6 মাসের যদি আমরা গ্লোবাল ট্রেড দেখি, তাহলে আমাদের মনে একটা ডিগ্রোথ আছে। বাংলাদেশে তো আছেই, ওখানেও আছে একটা ডিগ্রোথ। নিশ্চয়ই। আমরা আপনার কাছে আবারও আসবো। জনাব রাশেদুল করিম মুন্না, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের তৈরি পোশাকের মানে রপ্তানির কথা যখন আসে, তখন তৈরি পোশাকের হিস্সাটা আমরা দেখি প্রায় 84%-এর বেশি। অন্য খাতগুলো, বিশেষ করে সোনালী আঁশ, পাট পণ্য,
বহুমুখী পাট পণ্য, সেই পণ্যগুলো আসলে রপ্তানি কাঙ্ক্ষিত হারে বাড়ানো যাচ্ছে না কেন? এটার মূল কারণটা হচ্ছে আমরা যারা জুট বা লেদার সহ গার্মেন্টস এর বাইরে যে সেক্টর গুলো আমরা কাজ করছি, তার জায়গাতে সরকার বিভিন্ন সময় লক্ষ্যমাত্রা ঘোষণা করে, কিন্তু আমাদের পলিসির জায়গাতে যে সমস্ত সহযোগিতাগুলো দরকার, বিশেষ করে রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেটিং, এই জায়গাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই ক্ষেত্রে আমি মনে করি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা রিসার্চ করা দরকার, এই ক্ষেত্রে প্রফেশনাল ইনস্টিটিউট বা সার্ভিস সেন্টার নেই, যেটা কিন্তু আমাদের গ্রোথটাকে কোনোভাবেই এগোতে সাহায্য করতে পারছে না, যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো করেছে। প্রতি বছর সরকারের যেই সহযোগিতা থাকছে যে আমরা রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজির জায়গাতে যারা এটাকে পিক আপ করছে, সরকার কিছু নীতি সহায়তা দিচ্ছে। বাংলাদেশে উল্টোটা। আপনি যদি দেখেন যে আমরা যদি রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইভেন আমি যদি মার্কেটিং করতে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে যাই, তাহলে আমরা যে কস্টটা আছে সেটার উপর আবার এনবেরে ট্যাক্স ভ্যাট আছে। যেখানে সরকার আমাদের সহযোগিতা করা দরকার, সেখানে ব্যারিয়ারটা তৈরি হচ্ছে। আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে সেই কারণে পারছি না। এবং তার চেয়ে বড় কথা যেটা ভাই একটু আগে বললেন, আমরা যে নতুন বিনিয়োগ করব, বিনিয়োগের জায়গাতে এই যে গত 2-2.5 বছর একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যানে নতুন বিনিয়োগটা হচ্ছে না। সুতরাং মানুষকে এখানে সরকারের প্রথম কাজটা হচ্ছে একটা সুশাসন নিশ্চিত করা, এবং যে যে গ্যাসের যে একটা অপর্যাপ্ত যে একটা ইয়ে আছে, চ্যালেঞ্জ আছে, এটা উত্তরণের জন্য আমি মনে করি যে গ্যাস বা তেল নির্ভর যে জ্বালানি, এটা থেকে বের হওয়ার জন্য চিন্তা করা এবং সেখানে কিছু সহযোগিতা করা, যাতে উদ্যোক্তারা সেই জায়গাতে আসতে পারে। কারণ এই সহযোগিতার বাইরে কিন্তু কোনো উদ্যোক্তা এই চ্যালেঞ্জকে নিয়ে নতুন বিনিয়োগ করবে না। এবং সেই ক্ষেত্রে এই যে 2-2.5 বছর যে একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, সুশাসনটা খুব জরুরি হয়ে গেছে। সরকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে, সেটাই প্রত্যাশা রাখি। আমরা এগিয়ে যাব, সেটাই প্রত্যাশা রাখি। আমি পাশাপাশি একটা সম্ভাবনার কথা বলি যে এই যে সিচুয়েশনটা হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে গত 2 থেকে 3 বছর চায়না থেকে শিপ করতে যাচ্ছে অনেক বার গার্মেন্টস এর বাইরে যে সেক্টরগুলো আমরা কাজ করছি, জুট সহ অন্যান্য সেক্টরে। এক্ষেত্রেও আমাদের কিন্তু যেটা খুব জরুরি যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা পণ্য ঠিক করা, এবং সেই জায়গাতে আমরা জিএসপির বাইরে যে সমস্ত দেশগুলো আছে, এই ইন্ডিয়ার কথা বলেন, অন্যান্যদের কথা বলেন, তারা কিন্তু কিছু বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় ট্যাক্স ব্যারিয়ারটাকে উত্তোলন করার সুযোগটা বাড়িয়েছে। আপনি জানেন যে ইউকেতে তারা জিরো ট্যাক্সে নিয়ে আসছে, ইউরোপে বেশ কিছু দেশে নিয়ে আসছে। এই ক্ষেত্রে আমাদেরকে এই বেসিক প্রোডাক্টগুলি করে কিন্তু আমরা খুব বেশি এগোতে পারবো না। এবং সর্বোপরি এনবিআর এবং সরকারের যে লক্ষ্যমাত্রা বা উন্নয়নের পরিকল্পনা, সেখানের মধ্যে কিন্তু একটা বড় ধরনের ব্যারিয়ার আছে। আপনি দেখবেন যে এই যে 80-র দশকে যে সমস্ত পলিসিগুলা নেওয়ার কারণে গার্মেন্টস সেক্টরের গতিটা বৃদ্ধি পেতে সাহায্য করেছে, এই এনবিআর কিন্তু অন্যান্য সেক্টর গুলাতে সেই সেই ধরনের সমান সুবিধা দিতে হবে নিশ্চয়ই। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে জনাব আসিফ সাহেব আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে আসলে একটা অ্যাচিভেবল টার্গেট, পরিবর্তিত যে পরিস্থিতি আমরা দেখলাম, যে বৈশ্বিক পরিস্থিতি, আমাদের জ্বালানি সংকট, ব্যবসা পরিবেশে যত ধরনের বাধা যেগুলো আছে, সব কিছু মিলিয়ে সার্বিকভাবে আসলে আপনার কাছে জানতে চাইবো এই টার্গেটটা কেমন হলে সেটি অর্জন করা সম্ভব হবে। কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে এরপর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকের আলোচনার বিষয় ব্যবসা গতানুগতিক রপ্তানি টার্গেটে শঙ্কায়, বিষয় নিয়ে কথা বলছিলাম। জনাব আসিফ আশরাফ, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন আসলে লক্ষ্য অর্জন করা যায় এই রকম একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার। তো এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে আপনার কাছে জানতে চাই যে এই লক্ষ্যটা কত হওয়া উচিত? কত হওয়া উচিত এটা আসলে মনে হয় হিস্টোরিক্যালি চেক করা দরকার। ধরেন এই 6 মাসে আমরা করেছি হচ্ছে 19.33 বিলিয়ন। গত বছর মনে হয় এইরকম একটা সময় আমরা করেছিলাম 19.45 অথবা $6 বিলিয়ন মতো। তার মানে হচ্ছে আমরা there is a minus 0.6 or 65%, 0.65% নেগেটিভ আছি। তো আগামী 6 মাস এরকমই থাকবে, এরকম কোনো সিচুয়েশন কিন্তু নাই। আমরা যদি মান্থ বাই মান্থ যাই, তাহলে 2টা মাস ছিল, একটা মনে হয় জুন আর একটা মনে হয় সম্ভবত ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি না, আই থিঙ্ক ওটা মনে হয় হচ্ছে আপনার এপ্রিল। এই 2 মাসে গ্রোথ ছিল, আর বাকি সবগুলি মাসেই কিন্তু ডিগ্রোথ ছিল।
এবং একটা গ্রোথ ছিল প্রায় 21%, যেটা আমাদেরকে 0.63% রাখতে সাহায্য করেছিল। এটা সম্ভবত একটা সিজনাল একটা ইম্প্যাক্ট ছিল। তো এটাকে ডাবল করে দিলেই যে হয়ে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না। আবার অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন হচ্ছে যে স্প্রিং সামারের অর্ডার শুরু হলে ডিসেম্বরের দিক থেকে একটু অর্ডারের ফ্লোটা বেড়ে যায়। অগাস্ট, জুলাই, অগাস্ট, সোয়েটার ছাড়া অন্যান্য সবকিছুরই একটু কার্তিক মানে বিক্রি, ইম্পোর্ট এক্সপোর্ট কম থাকে। তো আমরা যদি হিস্টোরিক্যালি যাই তাহলে হচ্ছে 38 থেকে ওই রকম, যদি 38 থেকে 40-এর মধ্যে রাখলে মনে হয় একটা বলা জনাব যেতে পারে যে আসিফ আশরাফ, আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি যে সামগ্রিক যে পণ্য মানে রপ্তানি লক্ষ্যমাত্রা পণ্য এবং সেবা মিলিয়ে সেটি এরই মধ্যে 66 বিলিয়ন মার্কিন ডলারের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা গেল বছরের পার্সপেক্টিভে যদি বলি, এটি আসলেও এই চলতি বছরের মতোই হয়তো 55-56 বিলিয়নের কাছাকাছি হবে যদি শুধু পণ্যটা বলি, কারণ পণ্য এবং সেবা মিলে 66 বিলিয়ন মার্কিন ডলার। মানে সেটি কি আসলে একটা বড় লক্ষ্য নিয়ে আবার মানে অর্জন করা যাবে না, এরকম একটা লক্ষ্যই হলো কিনা? গত বছর ছিল 63.5 বিলিয়ন আমার যতদূর মনে পড়ে। জি। মধ্যে গার্মেন্টস মানে গুডস ছিল হচ্ছে 48। তো আমি জানি না এর সাথে আরো 3 বিলিয়ন, 3.5 বিলিয়ন বেড়ে গেল। আমি ঠিক জানি না সিচুয়েশনটা ওরকম ফেভারেবল আছে কিনা। এবং মানে আনফর্চুনেটলি কিংবা ফ্যাক্ট হচ্ছে যে আরএমজি তো আসলে মেজর প্লেয়ার এটার মধ্যে। হ্যাঁ, তো আরএমজি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার অথবা আরএমজির লোক হিসাবে আমি বলতে পারি সিচুয়েশনটা ওরকম গ্রোথ হওয়ার সম্ভাবনা নাই। আমি যদি 3 ভাগ করি তাহলে 5% গ্রোথ দেওয়া হয়েছে আর কি। নিশ্চয়ই। এবং ছোট করে আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা তো 5 মাস 6 মাস আগের যে অর্ডারগুলো আপনারা এনশিওর করেন, সেই জায়গা থেকে আসলে আগামী 6, 7, 8 মাস ধরে আমাদের পর্যাপ্ত অর্ডার কি গার্মেন্টস সেক্টরে আছে কিনা? এটা একটু মিক্সড রিয়াকশন আছে। কিছু কিছু ফ্যাক্টরি স্পেশালি যারা একটু বড় এবং যারা একটু বড় ব্র্যান্ডের কাজ করছেন তাদের কাছে যথেষ্ট অর্ডার আছে। কিন্তু আমরা যদি একটু ছোট ফ্যাক্টরির কথা বলি, ধরেন যারা 10 মিলিয়ন 20 মিলিয়ন এক্সপোর্ট করেন, ওনাদের কাছে অর্ডারের একটু মানে একটু স্কেরসিটি আছে বলে আমি যেটা শুনেছি কিংবা আমি যেটা ইনফরমেশন পেয়েছি। তো সেই জায়গায় একটু মিক্সড রিয়াকশন আছে। ইভেন ব্যাংকের থেকেও এরকম একটা আছে, ব্যাংকের কাছে কাগজ থাকে, তো বিজিএম এর কাছেও কিছু কাগজ থাকে, ইউনিট কাগজ, সেগুলি থেকে এরকম একটা মিক্সড রিয়াকশনের পর্যায়ে আছে। মানে এটা এক ধরনের না আর কি, অবাস্তব কিছু না, কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যুদ্ধের কারণে ডিমান্ড কমে যাচ্ছে। নিশ্চয়ই। তাই না? নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু রাশেদুল করিম মুন্না আপনার কাছে জানতে চাই, আপনি এরই মধ্যে জেনেছেন যে আসলে পণ্য এবং সেবা মিলে 66 বিলিয়ন মার্কিন ডলারের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা দেখি যে এর বড় হিস্সাই আসলে রপ্তানি তৈরি পোশাক খাতের। সেক্ষেত্রে অন্য যে খাতগুলো আছে, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য বা বিকল্প আরও যে পণ্যগুলো আছে, সেই জায়গায় আসলে সম্ভাবনা কতটুকু দেখেন এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে? আমি মনে করি যে যেটা ভাই ইতিমধ্যে বলেছে যে মার্কেট শ্রিঙ্ক করেছে। আমরা দেখছি মার্কেটে আমরা যারা আছি 10 থেকে 20% হচ্ছে শ্রিঙ্ক করেছে বৈশ্বিক কারণে। বাট আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের কিন্তু সুযোগটা আছে, চায়না থেকে অনেক বায়ার হচ্ছে শিপ করতে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যারা এক্সিস্টিং উদ্যোক্তা আছে বা ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনাগুলো আছে ব্যাংকগুলো এক্সিকিউট করছে, সেটা কিন্তু খুব কনজারভেটিভ অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেই সেক্টরে যারা আছে, যারা কাজ করছে, তারা ঠিক মতো মূলধন বা অন্যান্য কাজগুলো করার জন্য সার্ভিসটা পাচ্ছে না, বা বিনিয়োগ তো পরের কথা, যারা যেই সাপোর্টগুলি পাওয়ার কথা সেটা পাচ্ছে না, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে চলে গেছে। বাট যারা হচ্ছে এক্সিস্টিং আছে, যারা কাজ করে এই এই জাতীয় অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে আসছে, আমি মনে করি সরকারের প্রথম লক্ষ্য হওয়া দরকার যে তাদেরকে টিকিয়ে রাখার স্বার্থে যেই পলিসিগুলো কোনোভাবে সাহায্য করছে না সেন্ট্রাল ব্যাংকের, এটাকে একটু রিভিজিট করা। পাশাপাশি আমি মনে করি সরকারি লক্ষ্যমাত্রার সাথে এনবিআর এর লক্ষ্যমাত্রা একটা বড় ধরনের বিভেদ আছে। এনবিআর শুধুমাত্র ইনকাম বাড়ানোর জন্য যে নতুন নতুন পলিসিগুলো অ্যাপ্রোচ করছে, এটা কোনোভাবেই ব্যবসা বান্ধব না। এখানে আমি মনে করি সরকারকে খুব সিরিয়াসলি দৃষ্টি দেওয়া দরকার, কারণ এনবিআর এর উদ্যোগগুলা শুধুমাত্র তাদের ইনকাম বাড়ানোর জন্য এবং যারা দিচ্ছে তাদেরকে বিব্রত করছে, তাদেরকেই নিরুৎসাহিত করছে, তাদেরকে কোনোভাবে সাহসী করছে না। সুতরাং যেই উদ্যোক্তারা এখনো দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, তাদেরকে আমি যেটা শুরুতে বলেছিলাম যে সুশাসনের জায়গাটা নিশ্চিত করা দরকার, তাদেরকে এক ধরনের ইন্সপিরেশন দেওয়া দরকার পলিসি সাপোর্টের দিক দিয়ে,
এবং এই টোটাল এক্সপোর্টের যে ব্যারিয়ার গুলো আছে, আমি মনে করি এই 80 দশকের যে এক্সপোর্ট পলিসি গুলো আছে, বর্তমান বাস্তবতায় এগুলিকে রিভিজিট করে আমাদের যাতে এটা থেকে আমরা ক্যাশ করতে পারি, অর্থাৎ এটা থেকে বেনিফিট আনতে পারি। এবং যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমাদেরকে বেসিক প্রোডাক্ট, সেটা গার্মেন্টস সেক্টর হোক, গার্মেন্টসের বাইরের সেক্টর গুলো হোক, এখানে আমরা কিভাবে নতুন টেকনোলজি দিয়ে ভ্যালুডেড প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতা বাড়াতে পারি। এটা হয়তো 1 বছরে আসবে না, কিন্তু এটা একটা প্রক্রিয়াতে আমি বিশ্বাস করি যে আগামী 2 থেকে 3 বছরে আমরা একটা বড় জায়গাতে যেতে পারবো। এবং ওই জায়গাতে যাওয়ার প্রস্তুতিটা কিন্তু এই সরকারকে এবছর নিতে হবে। এবং সেই জায়গাতে সরকারকে নির্ধারণ করতে হবে যে 2030-এর যে পরিকল্পনা থাকবে, সেই জায়গাতে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে উত্তরণের জন্য সরকারি নীতিমালা যেটা আসা দরকার, আনা দরকার, এবং এনবিআর এর যে বিষয়গুলো আমি বলেছি সেটাকে একটা সমন্বয় করা দরকার। নিশ্চয়ই, মানে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাওয়ার যে লক্ষ্য, মানে তার জন্য এই অভ্যন্তরীণ সংকটগুলোকে রেখে নিশ্চয়ই সম্ভব হবে না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।